প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারত কি আসলেই পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দিয়েছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন, আপনাদের কানে এসছে এমন গুজব যে গত কয়েকদিন যাবত একটি গুজব ছড়িয়েছে যে ভারত পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দিয়েছে। গুজবটা এমন যে এই পাক ভারত যুদ্ধের আবহে খবর ছড়িয়েছিল যে পাকিস্তানের কিরানা পাহাড়ে পরমাণু অস্ত্র লুকানো আছে, আর সেখানেই হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনীর তরফ থেকে কিন্তু এমন কথা কখনো বলা হয়নি, কিন্তু গুজবের ডালপালা মেলে গেছে। এবং শুধু তাই নয়, এমন গুজবও ছড়িয়েছিল যে পরমাণু অস্ত্র ভান্ডার ধ্বংসপ্রাপ্ত হবার কারণে আশপাশে পরমাণু অস্ত্রের যে তেজস্ক্রিয়তা, ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা, সেটি ছড়িয়ে পড়ছে এবং 100 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে পড়ছে। এবং শুধু তাই নয়, ওই অঞ্চলে ওই পরমাণু অস্ত্র যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার লোকজনকেও সরিয়ে নেবার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। এমন গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু আসার কথা হলো এর মধ্যে জানা গেল যে না, আসলে এমন কোনো খবর নেই যে পরমাণু অস্ত্র গুড়িয়ে দেয়নি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই স্বস্তির খবরটা দিয়েছে। বিশ্বে পারমাণবিক কার্যকলাপের নজরদারি চালানো এই সংস্থা মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের উত্তরে জানিয়েছে, পাকিস্তানে কোনো পারমাণবিক অস্ত্র ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর তাদের কাছে নেই। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার আদৌ নিরাপদ রয়েছে কিনা তা আইএইএ এর কাছে জানতে চেয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রশ্নের উত্তরে সংস্থাটির মুখপাত্র বলেন, আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী বলা যায় পাকিস্তানের কোনো পরমাণু ভান্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। 2005 সালে প্রতিষ্ঠিত হওয়া আইএইএ কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি তা রুখতে বিশ্বের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এই সংস্থার সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ভারতের প্রধানমন্ত্রী কদিন আগে পরশুদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। বৃহস্পতিবার কাশ্মীরে গিয়েও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, গোটা বিশ্বের কাছে আমার প্রশ্ন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্তপরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ? একই সঙ্গে তিনি বলেন, আমার মনে হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত। প্রসঙ্গত, কোথাও তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে সেই এলাকা তো বটেই, আশপাশের বিস্তীর্ণ এলাকায় এর সুদূর প্রসারী প্রভাব পড়ে। অর্থাৎ আমরা গত কদিন যাবত একটা আতঙ্কের খবর শুনছিলাম যে পরমাণু অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তার বিকিরণ হচ্ছে। এগুলো আসলে গুজব, এর বাস্তব ভিত্তি নেই, এমন ধরনের ঘটনা ঘটেনি। এই পরমাণু অস্ত্রের যদি বিস্ফোরণ হয়, পরমাণু বোমা নিক্ষেপের চাইতে কোনো অংশে কম নয়। অর্থাৎ যেখানে রাখা আছে সেখানটায় যে বিকিরণটা ছড়াবে, সেখানে বোমা নিক্ষেপ করলে যে ক্ষতি হতো ঠিক তেমন ক্ষতি হতো। তো কাজেই এই গুজবের যে ডালপালা মিলিয়েছিল এটি আসলে গুজব নিতান্তই। কারণ পরমাণু অস্ত্র নজরদারি সংস্থা তারা জানালো যে না, এমন কোনো ঘটনা ঘটেনি, এবং যদি ঘটতো তাহলে নিশ্চয়ই তারাও এ ব্যাপারে পদক্ষেপ নিত। তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথাটি বলেছেন যে পাকিস্তানে এই ধরনের অস্ত্র আসলে থাকা উচিত কিনা, কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে এই অস্ত্রগুলো থাকা উচিত, রাজনাথ সিং যথার্থই বলেছেন। কারণ পাকিস্তানের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দ্বারা হুমকি দেওয়া হচ্ছিল যে ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তান প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। ভারত পাক সংঘাতের আবহে পাক মন্ত্রী হানিফ বাসাব বলেছিলেন, পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা আছে, গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। অর্থাৎ পাকিস্তানের একজন মন্ত্রী পর্যন্ত এমন হুমকি দিয়েছিলেন। অর্থাৎ এগুলো হচ্ছে দায়িত্বহীন কথাবার্তা। দায়িত্বহীন একটা রাষ্ট্রের মন্ত্রী যেমন হয় তেমনটাই বলেছিলেন। কাজে রাজনাথ সিং যথার্থই বলেছেন যে আসলে এই দেশের কাছে এই অস্ত্র থাকা উচিত কিনা, এবং এটি নিঃসন্দেহে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে থাকা উচিত। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক,
পাকিস্তান যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে আছে, মুক্তিযুদ্ধের 54 বছর পর এসেও পাকিস্তান যে এখনো তাদের পরাজয়টি সহজভাবে মেনে নিতে পারেনি এবং যে কোনো সুযোগে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ডের উপরে ছোড়ো হানতে পারে, তার প্রমাণ আমরা পেতে পারি দেশটির খোদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বক্তব্যে। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যে উত্তেজনা, প্রাথমিক যুদ্ধ, ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করলো পাকিস্তানের উপরে, পাকিস্তানের তার পাল্টা হামলা এবং এই প্রাথমিক যুদ্ধের যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেশে, তাতে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি এরকম এসেছে যে ভারতের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, সেদিক থেকে পাকিস্তানের বিজয় হয়েছে এবং এটি পাকিস্তান নিজেও দাবি করে। সেই বিজয়টিকে শেহবাজ শরীফ বলছেন এটি ৭১-এর প্রতিশোধ। এ ধরনের একটি নিউজ যখন আমার চোখে পড়লো একটি অনলাইনে, আমি সত্যিই প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরে এসেও তারা ৭১-কে এভাবে দেখছে। আমি ক্রস চেক করার চেষ্টা করলাম, খোদ পাকিস্তানের প্রধানতম গণমাধ্যম জিও নিউজের শিরোনাম এ সংক্রান্ত সংবাদের, সেটি হচ্ছে এরকম: We have avenged 1971 war, PM Shehbaz wants Modi against future aggression. কি ধরে নিতে পারি আমরা এতে? এই যুদ্ধে পাকিস্তান হারলো না ভারত হারলো আমাদের কিছু যায় আসে না, আমাদের উদ্বেগ থাকতেই পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে, কিন্তু কারোর হারাতে আমাদের উল্লাসের কিছু নেই, কারোর পরাজয়ে আমাদের বেদনারও কিছু নেই। এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে উষ্ণতম সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে, সেই উষ্ণতম সম্পর্কে আমরা আস্থা রাখবো কিভাবে? বুধবার পাকিস্তানের শিয়ালকোটের পাসরুদ সেনানিবাসে পাকিস্তান যে হামলা চালিয়েছে সেটি নাম দিয়েছিল অপারেশন বুনিয়ানুল মারসুস। এই অপারেশনে অংশ নেওয়া সেনাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যান এবং সেখানে তিনি বলেন এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দিয়েছে। এর মধ্য দিয়েই 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে ভারত শেষ পর্যায়ে সহযোগিতা করেছিল এবং ভারত পাকিস্তান যতই তারা এটি নিজেদের মধ্যকার যুদ্ধ হিসেবে বর্ণনা করুক না কেন, এটা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের গেরিলা যোদ্ধারা 9 মাস, প্রায় 8.5 মাস যুদ্ধ করে পাকিস্তানের সেনাদের মনোবল তো ভেঙে দিয়েছিলেন, চারদিক থেকে ঘিরে ধরেছিলেন এবং শেষ মুহূর্তে ভারত সহযোগিতা করতে এসেছিল, একেবারে শেষ মুহূর্তে 23 ডিসেম্বর 71-এর। তারা সেটি যেভাবে দেখুক না কেন, পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছে, পূর্ব পাকিস্তানকে হারিয়েছে, এটি তাদের আজীবনের খেদ। শেহবাজ শরীফ কি বলছেন? ইতিহাস চিরকাল মনে রাখবে কিভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এটি তাদের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের কথা বলছে। কিন্তু পরবর্তীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিকে তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর পেছনে রয়েছে। বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী ও স্বাধীনতা দ্বার প্রান্তে তাদের দাবি অনুযায়ী, এবং তারা বলছে যে পাকিস্তানের উপর হামলা করা হোক, ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তারা সহযোগিতা করবে, এগুলো তাদের বিষয়। আমরা এই বিষয়ে আমি আগে বলেছি আমাদের উদ্বেগ জানাতে পারি, আমাদের নানান মাত্রিক টেনশন থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে ইঙ্গিত করে কেন কথা বলবেন শেহবাজ শরীফ? সেখানে উপস্থিত ছিলেন কারা কারা? শেহবাজ শরীফ যে এই যুদ্ধে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। নামগুলো আমি উচ্চারণ করলাম এই কারণেই যে এর মধ্যে একজন ইসাক দার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, তিনি কদিন আগে বাংলাদেশ পাকিস্তানের যে উষ্ণতম সম্পর্ক নানানভাবে গড়ে তোলার একটা প্রাণান্তকর প্রচেষ্টা দুই রাষ্ট্রের মধ্যে, তার মাঝখানে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে পাকিস্তানের হারানো ভাই হিসেবে। পাকিস্তানের আরো একটি রাজনৈতিক দল জমিয়ে উলামায়ে পাকিস্তান, সম্ভবত তার শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল, তার সম্পর্কে আমি আগেও বলেছি, একাধিকবার বলেছি, তিনি যে আপত্তিকর মন্তব্যটি করেছেন, বাংলাদেশ পাকিস্তানের অংশ হবে, বাংলাদেশ আবার পুরো পাকিস্তানের চেহারায় নয়, খোদ পাকিস্তানের মূল ভূখণ্ডের অংশ হবে, এইভাবে বক্তব্য দিয়েছেন। আমরা
বাংলাদেশে যা ঘটছে, আমাদের নিজস্ব সংস্কৃতির উপরে যে আঘাত, নানান পর্যায়ে সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা, সাংস্কৃতিক সংগঠনের উপরে হামলা, খোদ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রতিবাদ করল একটি অংশ। তারা কি সব স্লোগান দিচ্ছিলেন আপনারা জানেন। গত মঙ্গলবারও বগুড়ায় সমবেত কণ্ঠে উদীচীর যে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন, সেখানেও তারা বাধা দিয়েছে। উদীচীর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শাহবাগে একটি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের উদ্যোগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তার সামনে স্লোগান দেওয়া হয়, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, রয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই স্লোগানের সাথে কেন উচ্চারণ হয় না ঢাকা না দিল্লির সঙ্গে ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, মার্কিন না ঢাকা, ঢাকা ঢাকা বললে সবটাই বলতে হবে। আমরা সব ধরনের আগ্রাসন, সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা কেবল পাকিস্তান নয়, শুধু ভারত নয়, সবকিছুর বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে। কেন সেটি সেভাবে উপস্থাপন করা হয় না? মুক্তিযুদ্ধের কথা বললেই আওয়ামী লীগের দালাল হয়ে যাবে, মুক্তিযুদ্ধের কথা বললেই ভারতের দালাল হয়ে যাবে, আমার জাতীয় সঙ্গীত গাইলেই ভারতের দালাল হতে হবে। এগুলো কোত্থেকে আসছে? এবং যে বিষয়টি নিয়ে এখনো কেউ পর্যন্ত কথা বলেনি, শুধু আমি একাধিকবার বলেছি, এই বাংলাদেশে কেন মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির জনক ঘোষণার দাবি তোলা হয়, কোন দুঃসাহস তোলা হয়? এগুলো কি সবই একই সূত্রে গাথা? আমি দেখলাম যে শেহবাজ শরীফ যে মন্তব্য করেছেন, সেটির প্রতিবাদ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল করেনি। সেটির প্রতিবাদ আমাদের সরকারের পক্ষ থেকে এখনো করা হয়নি। আমাদের সরকারের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে কি এটা কোনো প্রতিবাদ জানানো হবে যে এর মধ্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ টানা হচ্ছে, কেন ৭১কে টানা হলো? এবং এও খেয়াল করলাম যে এই নিউজটি বাংলাদেশের তেমন কোনো গণমাধ্যমে প্রচার হয়নি বা প্রকাশ হয়নি। কারণ কি? ভালো থাকুন সবাই।